বিশ্ব মানবতার ইতিহাসে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই ধরনের এসকেলেশন এবং সাধারণ মানুষের হত্যা কেউ দেখেনি। বন্ধুরা, গবেষণায় দেখা গেছে পারমাণবিক বোমা হিসেবে হিরোশিমায় যে TNT শক্তি সম্পন্ন একটি পারমাণবিক বোমা নিক্ষেপ করা হয়েছিল আমেরিকার তরফ থেকে, সামগ্রিক TNTর পরিমাণ সেটিকে ছাড়িয়ে গেছে অনেক আগেই। সুতরাং গাজার অভ্যন্তরে যে মানবিক বিপর্যয় হবে না, এটি চরম রকমের একটি বোকামিরত ভাবনা। সুতরাং এই ভাবনাগুলোর সাথে আপনাদের একাত্মতা কেমন মনে হয় অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। আর নতুন ধরনের বার্তা নিয়ে আপনাদের কাছে আসছি। বন্ধুরা, S-400 আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার সাথে T-90 ট্যাঙ্ক এবং এর সাথে পরমাণু শক্তিশালী ডিজেল চালিত অ্যাটাক সাবমেরিনের ব্যাপারে রাশিয়ার সাথে ইরানের বড় ধরনের সামরিক চুক্তি হতে পারে। ইতিমধ্যে সামরিক খাতের বিভিন্ন ব্যাপারে তারা একে অপরের সাথে মিথস্ক্রিয়া দেখিয়েছে এবং ইতিমধ্যে সামরিক বিনিময় শুরু করেছে। বিভিন্ন সামরিক বিশ্লেষকদের তথ্য মতে এবং আমার ব্যক্তিগত ধারণা হলো, এক্ষেত্রে দুইটি জায়গায় ইরান বড় ধরনের একটি সাপোর্ট নিতে পারে রাশিয়ার কাছ থেকে। একটা হচ্ছে এয়ার ইন্ডিপেন্ডেন্ট যে সকল পারমাণবিক সমরাস্ত্র ভিত্তিক অথবা পারমাণবিক সমরাস্ত্রের বাইরে সাবমেরিনগুলো রয়েছে, যেগুলো এক ডুব দিয়ে অনেক দিন পর্যন্ত মিশন পরিচালনা করতে পারে, এমন ধরনের সাবমেরিনের উন্নয়ন ঘটানো এবং রাশিয়ার কাছ থেকে ক্রয় করা। কারণ ইরান যদি আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা সহ যুদ্ধবিমান সহ নদীতেও বা সমুদ্রে দুর্বল থাকে, সেটি তার সক্ষমতাকে একদিক থেকে খেয়ে রাখবে। সুতরাং যুদ্ধবিমান আকাশ প্রতিরক্ষা ব্যবস্থার পাশাপাশি ইরানের উচিত হবে সমুদ্র গর্ভে নিজেদের শক্তির গর্জন বাড়ানো। আর সেক্ষেত্রে তারা গুরুত্বপূর্ণ একটি শক্তি হিসেবে রাশিয়ার কাছ থেকে সাবমেরিন প্রযুক্তি নিতে পারে, পারমাণবিক সাবমেরিন প্রযুক্তি অথবা ডিজেল ইলেকট্রিক অ্যাটাচ সাবমেরিন প্রযুক্তি, যার মাধ্যমে তাদের বহরে যে সকল কিলো ক্লাস 3টি সাবমেরিন রয়েছে সেগুলোকে আরও বহু পরিমাণে বাড়াতে পারে। বন্ধুরা, বিভিন্ন সামরিক সূত্র দিয়ে জানানো যায় যে সাবমেরিনের সামরিক সক্ষমতা যে কতটা দূর, যারা সামরিক বিষয় নিয়ে জানে না তারা ব্যাপারটি অনুধাবন করতে পারবে না। এটি একটি কৌশলগত সামরিক সমরাস্ত্র। আকাশ প্রতিরক্ষা যেমন একটি দেশের আকাশসীমা রক্ষার মাধ্যমে তাদের যে সকল স্থাপনাগুলো রয়েছে সেগুলোকে রক্ষা করে, তেমনি বন্ধুরা সাবমেরিন হতে পারে সমুদ্রগর্ভে নিজেদের অবস্থান এবং যুদ্ধজাহাজ, বিশেষ করে শত্রুপক্ষের যুদ্ধজাহাজ সাবমেরিন শনাক্তের মাধ্যমে সেগুলো ধ্বংস করার ক্ষেত্রে মারাত্মক এক তুরুপের তাস। আর এই তুরুপের তাস কেমন, আপনাদের সেই শক্তি সম্পর্কে ছোট্ট একটা ধারণা দিই। সামরিক দিক দিয়ে বলা হয় যে 20টি যুদ্ধজাহাজের সমতুল্য মাত্র একটি সাবমেরিন। সুতরাং এই ক্ষেত্রে সহযোগিতার ক্ষেত্র বাড়াতে পারে ইরান এবং রাশিয়া। বন্ধুরা, আমার একটি শঙ্কা হচ্ছে, আপনাদের সাথে শেয়ার না করে পারলাম না। বন্ধুরা, সম্ভবত বিভিন্ন ধরনের কৌশলগত সামরিক সমরাস্ত্র ভিত্তিক কৌশলগত একটি সংযোজন বা অংশীদারিত্ব গড়ে তোলার জন্য উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে এই ধরনের সমঝোতা হয়ে থাকতে পারে। আপনারা জানেন, কিছুদিন পূর্বেই উত্তর কোরিয়ার একটি প্রতিনিধি দল ইরানে ভ্রমণ করেছিল এবং সে সময় জানানো হয়েছিল এই প্রতিনিধি দলটি মূলত বাণিজ্যের ক্ষেত্রে ইরানের সাথে একটি সংযোগ তৈরি করতে পারে। কিন্তু আমার ব্যক্তিগত ধারণা হলো, উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে বাণিজ্যিক সম্পর্কের পরিমাণ খুবই সীমিত এবং সেখানে এই ধরনের একটি উদ্যোগ আমার কাছে ওয়ার্ড মনে হয়েছে। আসলে বাণিজ্যের আড়ালে ইরান এবং উত্তর কোরিয়া একে অপরের সাথে সামরিক কৌশলগত অংশীদারিত্ব তৈরি করবে, আমার কাছে 95% এমনই মনে হচ্ছে। বন্ধুরা, উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে যদি সামরিক কৌশলগত গুরুত্ব তৈরি হয় বা অংশীদারিত্ব তৈরি হয়, সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে উত্তর কোরিয়া ইরানকে এবং ইরান উত্তর কোরিয়াকে একে অপরকে মিথস্ক্রিয়া ভিত্তিক সাহায্যের মাধ্যমে শত্রুর বিরুদ্ধে অভিন্ন একটি পন্থা অবলম্বন করতে পারে, সেই ব্যাপারটি আপনাদের তুলে ধরার চেষ্টা করব। শেষ পর্যন্ত আমাদের সাথে থাকবেন, একটুও না টেনে। বন্ধুরা, বর্তমান বিশ্ব বাস্তবতায় শত্রু আমার বন্ধু, এমনই একটি লজিক ফলো করে মিস্টার ভ্লাদিমির পুতিন হয়তো মিস্টার কিম জং উনকে পরামর্শ দিয়েছেন ইরানের সাথে তার সম্পর্ক সর্বোচ্চ পর্যায়ে উন্নীত করতে। আর ইরানের সাথে সম্পর্ক উন্নত করা মানেই বিভিন্ন ব্যবসায়িক সমর্থন বা সাপোর্টের পাশাপাশি তারা সমরাস্ত্র ভিত্তিক অত্যন্ত গুরুত্বপূর্ণ কৌশলগত লক্ষ্য অর্জন করতে সক্ষম হবে, যেটি আমেরিকা এবং ইসরায়েল বা অন্য শত্রু রাষ্ট্রগুলোকে ডিটারেন্স করার ক্ষেত্রে মারাত্মকভাবে কাজ দিতে পারে অবশ্যই ইরান এবং উত্তর কোরিয়াকে। সেক্ষেত্রে কোন কোন ক্ষেত্রে তারা সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে পারে বলে আপনাদের কাছে মনে হয় অবশ্যই কমেন্টস বক্সে জানান। আর আমি চেষ্টা করব তারা কোন কোন ক্ষেত্রে একে অপরকে সহযোগিতার ক্ষেত্র তৈরি করতে পারে এবং এক্ষেত্রে তাদের বক্তব্য বা ভবিষ্যৎ পরিকল্পনা কী হতে পারে বা কেমন হওয়া উচিত। প্রথমত, সমুদ্রভিত্তিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপের ক্ষেত্রে উত্তর কোরিয়া সম্ভবত ইরানকে সহায়তা করতে পারে।
উত্তর কোরিয়া ইতিমধ্যে তারা এমন কিছু অবস্থান তৈরি করেছে যে তাদের সাবমেরিন থেকে তারা দূরপাল্লার ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল ছুটতে পারে। এটি একটি মারাত্মক অস্ত্র প্রতিযোগিতার অন্যতম সাকসেস। পৃথিবীর ভিতরে হাতে গোনা কয়েকটি রাষ্ট্র রয়েছে যারা সমুদ্রের তলদেশ থেকে সাবমেরিনের মাধ্যমে সুনির্দিষ্ট লক্ষ্যবস্তুতে ক্ষেপণাস্ত্র আঘাত আনতে পারে। এটি একটি দেশকে তৃতীয় একটি অক্ষ হিসেবে বা তৃতীয় একটি শক্তি হিসেবে কাজ করে। বন্ধুরা, পরমাণু শক্তিধর রাষ্ট্রগুলো সাধারণত বিভিন্ন ধরনের ক্ষেপণাস্ত্র ব্যবহার করে থাকে, সেটি ভূমি থেকে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইলের মাধ্যমে, আবার অনেক সময় যুদ্ধবিমানের মাধ্যমে ক্ষেপণাস্ত্র ছুড়ে পারমাণবিক অস্ত্রের হামলা চালানো সম্ভব। আর একটি হচ্ছে সমুদ্রভিত্তিক অবস্থান থেকে। যদি মনে করেন আপনার শত্রুকে আপনি ভুল করছেন জাজমেন্ট করতে, শত্রু আপনাকে প্রথমে পারমাণবিক হামলা করে বসেছে, এটি এমন একটি বিষয় যে আগে করবে সেই জিতবে। কিন্তু যদি কাহিনীটি এমন ঘটে যে সমুদ্রের তলদেশে আপনার অনেকগুলো কৌশলগত পারমাণবিক বোমা মোতায়েন করা রয়েছে, তাহলে ভূখণ্ডটি ধ্বংস হয়ে গেলেও সমুদ্রের তলদেশের পারমাণবিক বোমা আপনার হাতে থেকে যাবে। তখন মারাত্মক কৌশলগত অবস্থান হিসেবে আপনি সমুদ্রের তলদেশে যে সকল বোমা আপনার হাতে রয়েছে আক্রমণকারী দেশের বিরুদ্ধে ব্যবহার করে প্রতিশোধ নিতে পারেন। বন্ধুরা, এটি একটি থার্ড ফেজের ব্যবস্থা, আর এক্ষেত্রে উত্তর কোরিয়া দারুণ রকমের সক্ষমতা অর্জন করেছে। সুতরাং উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে ইন্টারকন্টিনেন্টাল ব্যালিস্টিক মিসাইল, যুদ্ধজাহাজ এবং সাবমেরিন থেকে ক্ষেপণাস্ত্র ছোড়া এবং ক্ষেপণাস্ত্রের পাল্লা বা রেঞ্জ এবং অ্যাকুরেসি বাড়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কৌশলগত বিনিময় ঘটতে পারে, যেটি মূলত ইসরায়েল এবং আমেরিকার ঘুম হারাম করে দেওয়ার জন্য যথেষ্ট। বন্ধুরা, এ ব্যাপারে আপনাদের গুরুত্বপূর্ণ মন্তব্যগুলো কমেন্টস বক্সে জানাতে পারেন। আমি চেষ্টা করব আপনাদের প্রতিনিয়ত এই কমেন্টসের মাধ্যমে যে সকল বিষয়গুলো উত্থাপন করবেন সেই সকল বিষয়ে ভিডিও দিতে। এখন উত্তর কোরিয়া এবং ইরানের মধ্যে যদি কৌশলগত পারমাণবিক যুদ্ধজাহাজ এবং সাবমেরিন প্রযুক্তি সাধিত হয়, সেক্ষেত্রে রাশিয়ার সাথে কি হবে না? বন্ধুরা, এটি আপনাদের ভুল ধারণা। মূলত রাশিয়াকে কেন্দ্র করে ইরানের বর্তমান পারমাণবিক কৌশলগত এবং সামাজিক নিরাপত্তা বলেন, কৌশলগত নিরাপত্তা বলেন, অর্থনৈতিক নিরাপত্তা বলেন, কূটনৈতিক নিরাপত্তা বলেন, সামরিক নিরাপত্তা বলেন, আকাশ প্রতিরক্ষা ভিত্তিক ব্যবস্থা বলেন, সবই এখন আপনার রাশিয়াকে কেন্দ্র করে ইরান গড়ে তুলবে। বন্ধুরা, নিজেরা সেটি উৎপাদন করতে পারে অথবা রাশিয়ার কাছ থেকে ক্রয় করতে পারে। আর রাশিয়া ইরানকে এমনভাবে গড়ে তুলতে চাইছে যেমন আমেরিকা ইসরায়েলের প্রতি নিরাপত্তা দায়বদ্ধতা থাকে, তেমনি রাশিয়াও ভবিষ্যতে ইরানের জন্য নিরাপত্তা হিসাবে দায়বদ্ধ থাকবে। আর সেক্ষেত্রে দুইটি পরাশক্তির আবার নতুন একটি লড়াইয়ের কেন্দ্র হবে মধ্যপ্রাচ্য, ইসরায়েল এবং ইরান। বলছিলাম, সাবমেরিনের ক্ষেত্রে কি রাশিয়ার কাছ থেকে সহযোগিতা পেতে পারে কিনা ইরান? তবে সেক্ষেত্রে কিছুটা দিন অপেক্ষা করতে হবে। ইরানের সাবমেরিন কৌশলগত ট্যাকটিক্যাল যে সকল ব্যালিস্টিক মিসাইলগুলো রয়েছে ইনস্টল করার জন্য এই সাবমেরিনে অত্যন্ত উচ্চ প্রযুক্তির সমরাস্ত্রভিত্তিক জ্ঞান প্রয়োজন হয়। সম্ভবত ইরান আপাতত সেটি ভাবছে না। আকাশ প্রতিরক্ষা ব্যবস্থা এবং যুদ্ধবিমান ইনস্টল করার পর সম্ভবত সাবমেরিন প্রযুক্তি নিয়ে তারা গুরুত্বপূর্ণ ভাবনায় ধাবিত হতে পারে এবং এ ব্যাপারে ইরানের তরফ থেকে সিগন্যাল দেওয়া হয়েছে। বন্ধুরা, সাবমেরিন প্রযুক্তিতে যদি ইরান স্বয়ংসম্পূর্ণতা অর্জন করে, সেখানে পারমাণবিক বোমা ইচ্ছা করলেই তারা রাখতে পারবে। সুতরাং ইরানের প্রতিরোধ সক্ষমতা বা ডিটারেন্স সক্ষমতা মারাত্মক লেভেল উন্নীত হবে। তাই ইরানের প্রতি আপনি যদি বিমাতাসুলভ আচরণ করে ড্রোনের মাধ্যমে কাউকে হত্যা করেন অথবা তাদের দূতাবাস গুড়িয়ে দেন অন্য দেশে অথবা ইরানের কোনো স্বার্থে আঘাত করার চেষ্টা করেন, তাহলে দ্বিতীয়বার যে হামলাটি হবে সেটি তাদের গুণে পড়ে হবে না বলে ইরানের তরফ থেকে প্রচণ্ড মাত্রায় এক হুঁশিয়ারি প্রদান করা হয়েছে। ইতিমধ্যে তারা 300 ক্ষেপণাস্ত্র, ড্রোন এবং ক্রুজ মিসাইল ছুড়ে তার সামরিক জবাব দিয়েছে। বন্ধুরা, এখন যদি তারা সেক্ষেত্রে গুরুত্বপূর্ণ কোনো সিদ্ধান্ত ধরে রাখতে না হয় বা না পারে, সেক্ষেত্রে ভবিষ্যতে আপনার কৌশলগত নিরাপত্তা স্ট্র্যাটেজিতে তারা ইরানের থেকে পিছিয়ে পড়বে। আবার তখন ইরানের উপরে বা তাদের সাবোটাজমূলক হামলাগুলো একেবারেই কমে যাবে, কারণ তখন পাল্টা দিলে কনসি সহ বাস আরও পাল্টা খেতে হবে। আশা করি ব্যাপারটি বুঝতে পেরেছেন। বন্ধুরা, সামরিক শক্তিতে যে ইরান যতই বলিয়ান হবে, যতই শক্তিশালী হবে, মধ্যপ্রাচ্যে যুদ্ধের সম্ভাবনা ততই হ্রাস পাবে। সুতরাং এক্ষেত্রে সকলের মধ্যপ্রাচ্যের সহ সারা বিশ্বের ওআইসি সদস্যগুলো যে রাষ্ট্রগুলো রয়েছেন তাদের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ কয়েকটি মন্তব্য না করলেই নয়। বন্ধুরা, ল্যাটিন আমেরিকা থেকে শুরু করে আফ্রিকার কয়েকটি দেশ একেবারে বিনা বাধায় নির্দ্বিধায় শর্তহীনভাবে প্যালেস্টাইনদের পক্ষে দাঁড়িয়েছে। আর মধ্যপ্রাচ্যের নামধারী শেখধারী এই সকল দেশগুলো তাদের যে পরিচয় দিয়েছে, আসলে তারা ওআইসি সদস্যভুক্ত দেশ সেটি আমার মানতে কষ্ট হয়, কারণ তাদের এই সকল ভাইদের প্রতি অবশ্যই সমবেদনা, ভাই নয় হিউম্যানিটেরিয়ান যদি ব্যাপারগুলো থাকে, মনুষ্যত্ববোধ যদি থাকে, এখানে কোনো ধর্মীয় রাষ্ট্রীয় পরিচয় নয়, কে ইসরায়েলি, কে প্যালেস্টাইনি বা কে আরবীয়, কে ইংরেজ, এই ব্যাপারগুলো এখানে মুখ্য বিষয় নয়। সকলেই এখানে সুনির্দিষ্ট একটি পোশাক পরিধানের মাধ্যমে সামনের দিকে অগ্রসর হচ্ছে এবং মানুষ হিসেবে আমরা টিকে থাকতে চাই। মানুষ হিসেবে যে মনুষ্যত্ববোধ যার আছে সে অবশ্যই গাজা এবং প্যালেস্টাইনের গণহত্যার নিন্দা করবে। মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলো
এই ক্ষেত্রে সম্পূর্ণরূপে ব্যর্থ। এমনকি তারা তলে দখলদার দেশটিকে সমর্থনের মাধ্যমে এই সকল ব্যাপারগুলো আরও উস্কে দিচ্ছে। আশা করি এ ব্যাপারে ভবিষ্যতে চরম আকারের পদক্ষেপ গ্রহণ করবে মধ্যপ্রাচ্যের সাধারণ জনগণ, কারণ জনগণই সকল শক্তির উৎস। এই ব্যাপারগুলোই তারা মধ্যপ্রাচ্যের শেখদের দেখিয়ে দেবে আশা করি। সুতরাং এখনও পর্যন্ত সময় আছে তাদের আচরণ বদলানোর। বন্ধুরা, ধন্যবাদ সকলকে ভিডিওটি শেষ পর্যন্ত দেখার